আমার ননদের যা বললো তোমার মা খুবই ভালো মানুষ। এদিকে আমিও চিন্তায় পড়ে গেলাম, কারণ আমারও বিয়ের প্রায় 7 মাস হয়ে গেছে, কিন্তু এখনো কোনো বাচ্চা কাচ্চা হচ্ছিল না। তখন আমার ননদের যা বললো, তুমি এক কাজ করতে পারো, তুমি তোমার মায়ের কাছ থেকে পরামর্শ নিতে পারো। তোমার যদি বাচ্চা না হয় তাহলে কিন্তু ওই বাড়ির লোকেরা তোমাকে একদমই ক্ষমা করবে না। আমার মতো তুমি এই ভুল করো না। আমি তো এই বাড়িরই সদস্য, তারপরও এই বাড়ির লোকজন আমাকে নিয়ে কত কথা বলে, আর তুমি তো পরের বাড়ির মেয়ে। তোমার যদি বাচ্চা না হয় তাহলে তোমাকে নিয়ে যে কত কথা বলবে তোমার শ্বশুর বাড়ির লোকজন। এদিকে আমার শাশুড়ি আমাকে বলতে লাগলো, বিয়ের তো প্রায় 7 মাস হয়ে গেল, এতদিনে তো আমাদের একটা খুশির খবর পাওয়ার কথা ছিল। আমার শাশুড়ি আর বাড়ির সবার এরকম কথাবার্তার আচরণে আমি তো ভীষণ চিন্তায় পড়ে যাই। এরপর আমার স্বামী আর শাশুড়িকে না জানিয়ে একটা ডাক্তারের কাছে যাই চেক আপ করানোর জন্য। ডাক্তার আমার অনেকগুলো টেস্ট করালেন, টেস্ট গুলো করে বললেন যে রিপোর্ট তুমি 2 দিন পরে পাবা। আমি তখন তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তো রিপোর্টটা নিতে আসতে পারবো না, আপনি আমাকে ফোনে জানিয়ে দিবেন। এরপর আমি আমার নাম্বারটা দিয়ে আসলাম, আর ডাক্তার উনার নাম্বারটা আমাকে দিয়ে দিলেন। ডাক্তারটা খুবই ভালো ছিল, উনি বুঝতে পেরেছিলেন যে আমি হয়তো বা বারবার লুকিয়ে লুকিয়ে ওনার কাছে আসতে পারবো না। এই 2 দিন আমি কত যে টেনশনে ছিলাম। 2 দিন পর ডাক্তার আমাকে ফোন দিয়ে বললেন যে আপনার রিপোর্ট অনেকগুলো সমস্যা আছে, আর আপনি কখনো মা হতে পারবেন না। আমি আপনাকে এটাই বলতে চাই যে আপনি কোনো ছোটখাটো ডাক্তার বা ওষুধ খেয়ে নিজের শরীর বা জীবন নষ্ট করবেন না। আপনি চাইলে টেস্ট টিউব বেবির মাধ্যমে সন্তান নিতে পারেন, তবে এই চিকিৎসাটা অনেক ব্যয়বহুল। আমি তো এই কথা শুনে ভীষণ চিন্তায় পড়ে গেলাম। সেদিন সারা রাত অনেক কান্না করেছি। আমার বর যখন আমাকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে, আমি তাকে বললাম তেমন কিছু হয়নি। এর কয়েকদিন পর আমার গ্রাম থেকে একটা মেয়ে আমার কাছে আসলো, এসে আমাকে বলতেছে, আমি তো তোমার মায়ের থেকে চিকিৎসা নিয়েছিলাম, এর জন্য আমার এখন 2টা বাচ্চা। তোমার মাকে অনেক অনেক ধন্যবাদ, আর তোমাকেও অনেক ধন্যবাদ, আমি এখন অনেক খুশি। আমার মায়ের প্রশংসা করতে করতে বললেন, ভগবান তোমার মায়ের হাতে জাদু দিয়ে দিচ্ছেন, কারণ উনি যারই চিকিৎসা করেন সেই মা হতে পারে। ওই মহিলার কথা শুনে আমি ভীষণ শান্তি পেলাম, আর মনে মনে খুব খুশি লাগতেছিল। উনি আরো বললেন যে উনার নাকি 10 বছর কোনো বাচ্চা হয়নি। এরপর যখনই আমার মায়ের কাছ থেকে চিকিৎসা নিছে, তারপর থেকে উনার বাচ্চা হয়েছে। সে যখন এই কথাগুলো বললো, আমি তো অবাক হয়ে গেলাম। আমি তাকে বললাম, আচ্ছা চিকিৎসাটা কিভাবে হয় তুমি কি জানো? তখন সে আমাকে বলল, কেন তুমি জানো না? আমি বললাম, না আমি তো জানি না। তখন সে আমাকে বললো, আচ্ছা ঠিক আছে থাক, বাদ দাও এসব কথা। আমার মা সবাইকে প্রায় 1 মাস পর্যন্ত চিকিৎসা করলো। এরপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমার বর বা শাশুড়িকে কিচ্ছু না জানিয়ে আমি আমার মায়ের কাছ থেকে চিকিৎসা করব, কারণ আমার বর শাশুড়ি আমাকে এমনিতেও পছন্দ করেন। আমি আমার নিজের মাকে নিজের সব সমস্যার কথা বলবো, তার থেকেই চিকিৎসা নিব। এরপর আর কাউকে কিছু বলার প্রয়োজন নেই আমার। আমি সকাল সকাল বাড়িতে চলে গেলাম। মা আর তার ওই ঘরে বসেছিল, বাবা বাড়িতে ছিল না। আমি যেহেতু মার ওই ঘরে যেতে পারি না, তার কারণে আমি প্রায় 4 ঘন্টার মতো বাহিরে বসেছিলাম। আমি ভীষণ রেগে গেলাম। রেগে গিয়ে তাকে বললাম, শোনো আমার কিছু সমস্যা আছে। তখন তিনি আমাকে বলে, কি সমস্যা, টাকার দরকার? আমি বললাম, না সেটা না, তুমি আমার রিপোর্ট গুলা দেখো। আর আমি আমার সব ঘটনা ওনাকে খুলে বললাম। মা রিপোর্ট গুলো দেখে বললেন, হ্যাঁ এটা তো অনেক বড় সমস্যা। আমি মাকে বললাম, কেন, তোমার জন্য এটা কোনো সমস্যা হওয়ারই তো কথা না, তুমি তো কত মানুষের চিকিৎসা করো। মা তখন রাগ করে আমাকে বলল, এই ধরনের কথা যদি কখনো বলেছো, আমি তোমাকে একদম ক্ষমা করব না। আমি তোমার এই চিকিৎসা করতে পারবো না। করবো না মানে করবো না। আমার মা আমাকে এমন এমন বাজে কথা বলল, যাতে উনি মরে গেলেও এই চিকিৎসা করবেন না। এরপর আমি খুব কান্নাকাটি করতেছিলাম। আমি তাকে বললাম, কেন করবেন আমার চিকিৎসা? ওই মুহূর্তে আমার বাবা চলে আসছে। বাবা এসে দেখে যে তার মেয়ে এতদিন পরে এসে বাড়িতে কান্না করতেছে। বাবা তখন বলল, মা কেন কাঁদছো তুমি? বাবা আমাকে খুব ভালোবাসতো। তখন আমার মা বাবাকে বলল, বিনা কারণে ও কিছু একটা চাইছে, কিন্তু মা বাবাকে এই কথা বললো না যে আমি কখনো মা হতে পারবো না, আর আমি মার কাছে চিকিৎসা করতে চাইছি। একে তো মাই ভুল করছে, তার উপর আবার মিথ্যা কথা বলতেছে বাবার কাছে। বাবা এরপর বলল, মা কোনো টেনশন করো না, আমি তোমার পাশে আছি। এই কথা বলে বাবা চলে গেল। মা আমাকে বলল, শোনো যেটাই হচ্ছে ভগবানের ইচ্ছাই হচ্ছে, আর তুমি কখনোই আমার কাছে চিকিৎসার কথা বলতে পারবা না। আমি তোমার চিকিৎসা কোনোভাবেই করতে পারবো না, এই কথাটা তোমার মাথায় ঢুকিয়ে নাও। এরপর আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসলাম। এসে আমি ভাবতে লাগলাম যে মা কেন আমাকে এই কথাটা বললো। প্রথমত মা তো আমাকে তার ওই ঘরে কখনোই ঢুকতে দিত না, আর এখন যখন আমার এত বড় সমস্যা, তারপরে উনি এই সমস্যাটা উনার গায়ে লাগাচ্ছে না। কোথাও একটা তো ঘাপলা ঠিকই আছে। এরপর আমার শেষ ভরসা ছিল আমার মায়ের কাজের লোকটা। সে আমাকে সেদিন বাড়িতে কান্না করতে দেখছিল, পরের দিন আমাকে ফোন দিয়ে বলে যে তুমি কান্না করছিলা কেন, তোমার কি কোনো সমস্যা হয়েছে? ও ছোটবেলা থেকে আমাকে মায়ের মতোই আদর করত, কারণ মা তো আমাকে খুব একটা সময় দিতে পারতো না, উনি আমাকে সব সময় দিত। এরপর আমি
ওই কাজের লোকটা বাসায় চলে গেলাম, গিয়ে ওনার কাছে সাহায্য চাইলাম। উনি প্রথমে আমাকে মানা করেছিল, সাহায্য করবে না। এরপর উনি রাজি হয়েছে, যার কারণে আমরা দুজন মিলে একটা প্ল্যান বানাই। উনি পরের দিন মার কাছে যায়, মুখটা ঢেকে যায়। মা যখন তাকে জিজ্ঞাসা করে যে তোমার মুখে কি হয়েছে, তখন উনি বলে আমার মুখটা খুব বাজে ভাবে আক্রান্ত হয়েছে, এখানে আমি ক্রিম বা মলম লাগিয়ে এসেছি, যার কারণে আমি মুখটা বের করতে পারতেছি না। তারপর উনি চলে এসে আমাকে বলতেছে ঠিক আছে, কালকে তুমি আমার মতো সেজে যাবা, তোমার মুখটা ঢেকে রাখবা, আর যদি কিছু জিজ্ঞাসা করে তুমি হ্যাঁ বা না মাথা নাড়াবা, অন্য কোনো কিছু কথা বলার দরকার নেই। তুমি সেখানে গেলেই তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবা সোনা। আমিও তার কথায় রাজি হয়ে গেলাম। আমি তাকে বললাম পরের দিন যে আমার তো খুব ভয় হচ্ছে। তখন তিনি বললেন ভয় পাওয়ার কিছু নেই, তোমাকে এই কষ্টটুকু করতেই হবে, তাহলেই তুমি সবকিছু জানতে পারবা। আর এমনিতেও আজকে তেমন কোনো রোগী নেই, শুধু একটা রোগী আছে, ওনার অ্যাপয়েন্টমেন্ট আছে। তুমি আজকে সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবা। আর তোমার মা যখন সবকিছু জানতে পেরে যাবে আমার ব্যাপারে, তখন তাকে বলে দিও যে আমি পুরোপুরি ওনার এই কাজ ছেড়ে দিয়ে চলে গেলাম, এখন আর আমার এই কাজের কোনো দরকার নেই। এই কাজে হয়তো অনেক পয়সা কামাই করা যায়, কিন্তু অনেক সমস্যাও হয়। পরের দিন আমি মুখ বেঁধে ওই কাজের লোকের মতো বেশ নিয়ে মার ওখানে চলে গেলাম। মা কোনো কথাই বললো না। আমি ঘরটাকে পুরোপুরি চুপি চুপি দেখতে লাগলাম। সেখানে অনেকগুলো মেশিন ছিল, কিন্তু বাবা তো আমাকে বলেছিল যে সেখানে নাকি শুধু একটা বিছানা আর টেবিল ছাড়া কিছুই নেই। এরই মধ্যে একটা মহিলা পেশেন্ট আসলো। মহিলাটি হাতে করে একটা রিপোর্ট নিয়ে আসছিল। তখন মা আমার দিকে এগিয়ে দিয়ে বলল ওনাকে দেখাও। তখন সেখানে রিপোর্টটা দেখলাম, লেখা ছিল যে উনিও কখনো মা হতে পারবে না, উনি শুধুমাত্র টেস্ট টিউব বেবির মাধ্যমে বাচ্চা জন্ম দিতে পারবে। মনে মনে এটাই ভাবলাম যে মা এই সমস্ত চিকিৎসা কিভাবে করে, মা তো ডাক্তার নয়। এরপর দেখি মা মহিলাকে বলতেছে তুমি কি এই সমস্ত কিছু নিজের ইচ্ছায় করতে চাও? তখন মহিলাটি বলল আমি আমার শ্বশুরবাড়ির লোকের টিটকারি আর শুনতে পারবো না। আমি জানি যে এই বাচ্চাটার বাবা আমার স্বামী হবে না, তারপরও যখন বাচ্চাটা হয়ে যাবে তখন সবাই বুঝে নিবে যে এটা হয়তো বা আমার স্বামীরই বাচ্চা। আমি যে বন্ধা এটা আমাকে আর শুনতে হবে না। এটা শুনতে শুনতে আমি পাগল হয়ে যাচ্ছি। আমি তখন ভয়ে মুখে চাপা দিলাম। মনে মনে ভাবলাম এর মানে হচ্ছে মা টেস্ট টিউব বেবির কাজ করে। তার মানে হলো এতদিন যত মহিলার বাচ্চা হয়েছে ওগুলা কোনোটাই তাদের স্বামীর নয়, অন্য কোনো লোকের বাচ্চা তাদের হয়েছে। এই জন্যই মা সবার কাছ থেকে এই চিকিৎসার জন্য এত এত টাকা নিত, আর এত দামি দামি মেশিন এই ঘরে বসানো হয়েছে। আর অবাক করা বিষয় কি, সব মহিলারা নিজেরাই রাজি হয়ে যেত। আসলে এটা একটা ছোট গ্রাম, এখানে সবাই তো ওইভাবে এত কিছু জানে না। আর যে মহিলারা বাজা তারা তো অনেক কথা শুনতে হয়, যার কারণে এত অত্যাচার সহ্য করতে না পেরে তারা হয়তো বা এই কাজে রাজি হয়ে যায়। মহিলাটি চলে যাওয়ার পর আমি যখন আমার মুখ খুললাম, আমাকে দেখে মা বিরক্ত হয়ে গেল আর রেগে গেল। রেগে গিয়ে বলল এই জন্যই আমি তোমার চিকিৎসা করতে চাইনি, কারণ সে চায় না যে আমি আমার বরের ছাড়া অন্য কারো বাচ্চার জন্ম দেই। কিন্তু মা যে কাজটা করতেছিল সেটা তো ভুল ছিল। আমি মাকে অনেক কথা শোনালাম, শুনিয়ে বললাম তুমি যেটা করছো অনেক বড় ভুল করছো, তুমি মানুষকে ঠকাচ্ছ। তখন মা বলতেছে আমি যেটা করতেছি এটাকে তুমি ভুল বলো না, কারণ এরা বাচ্চা, আর বাচ্চাগুলোর এই দুনিয়াতে আসার অধিকার আছে। আমি যদি ভুল কাজ দিয়ে কোনো মহিলার জীবনে খুশি এনে দিতে পারি আর লোকেরা তাকে বাজা বলতেছে এটা থেকে মুক্তি দিতে পারি, তাহলে এর থেকে খুশি আর কি হতে পারে? সাধারণ মানুষ মনে করে যে টেস্ট টিউব বেবি মানে এটা একটা পরের বাচ্চা। হ্যাঁ এটা তো পরের বাচ্চা, কিন্তু আমি তো সবকিছু মহিলাদেরকে বলে দেই, এছাড়া আমার কোনো উপায় থাকে না। আর এই কাজগুলো তো আমি তাদের থেকে লুকিয়ে করি না, আমি সবকিছু মহিলাদেরকে জানিয়ে তারপর করি। এই জন্যই তো ওরা দূর দূরান্ত থেকে এত টাকা পয়সা দিয়ে আমার সাথে যোগাযোগ করে। আর আমি এসব কাজ তোমার সাথে কোনোভাবেই করতে পারবো না। তখন আমি মাকে বলি আমি জানি না যে তুমি ঠিক করছো না ভুল করছো, কিন্তু তোমার কাজের লোক সে কখনো আর তোমার এখানে চাকরি করবে না, সে চাকরি ছেড়ে চলে গেছে। আমাকে কথাটা বলতে বলছিল তাই বলে দিয়ে গেলাম। এরপর আমার শ্বশুর বাড়িতে চলে আসি। এসে সব ব্যাপার আমার কাছে অদ্ভুত লাগছিল যে সাধারণ মানুষের জন্য মা কিন্তু নিজের প্রাণের ঝুঁকি নিচ্ছিল। কারণ মায়ের এই কাজের ব্যাপারে যদি কেউ জেনে যেত তাহলে তো সবাই রাগ করে তার উপর প্রতিশোধ নিত। তখন আমার মা কি করতো, এর 1 বছর পরে শুনলাম মা কাজটা ছেড়ে দিছে। হয়তোবা তার কাজের লোকটা যে আসে না, তার কারণে একা একা হয়তো সামলাতে পারেনি, এই জন্য